আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোনো দল বা গোষ্ঠীর পক্ষে রোহিঙ্গা সশস্ত্র সদস্যরা জড়িয়ে পড়লে নিরাপত্তা পরিস্থিতি আরও বিপর্যয়ের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সীমান্ত ও ক্যাম্পগুলোতে বাড়তি নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। যদিও নির্বাচনের আগে পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে যাওয়া ও প্রবেশ বন্ধ থাকবে। উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১৩ লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। এর মধ্যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, ইসলামিক মাহাজ ও আরাকান রোহিঙ্গা আর্মির আরএসএ সদস্যদের সাথে সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর সদস্যরা ব্যবহার হতে পারে এমন আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের সময় তাদেরকে ব্যবহার করে অস্ত্র প্রদর্শনের একটা সম্ভাবনাও আছে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখেছি। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের প্রতি আমরা ওয়াচফুল রয়েছি এবং আমি আশা করি তারা এমন কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। এখন থেকেই সীমান্তে ও ক্যাম্পগুলোতে কড়া নজরদারির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এখন থেকেই আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে ক্যাম্পগুলোর উপরে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপরে। সেখান থেকে যেন স্পিল ওভার হতে না পারে, একদিকে ভোটকে যেন প্রভাবিত করতে না পারে, দ্বিতীয়ত হচ্ছে অস্ত্রশস্ত্র যাদের কাছে আছে, যেসব বিদ্রোহী গোষ্ঠী, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো ধরনের শঙ্কা, সংঘাত বা হানাহানি সৃষ্টি করতে না পারে। গত ১.৫ বছরে বাংলাদেশে প্রবেশ করেছে ১.৫ লাখের বেশি রোহিঙ্গা। নির্বাচনের আগে ও পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ ঢুকতে কিংবা বের হতে না পারে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ১১ জানুয়ারি বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর পিতৃভূমিতে তাকে বরণ করতে প্রস্তুত সবাই। কিন্তু মা ও ছোট ভাইয়ের মৃত্যু পরবর্তী শোকাবহ পরিস্থিতিতে এই সফরে থাকছে না জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। সেখানে অংশ নেবেন মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায়। আশপাশের জেলাগুলো থেকেও লাখ লাখ মানুষ অংশগ্রহণের কথা বলছেন নেতারা। নিজ তারেক রহমানকে বরণ করে নেওয়ার অপেক্ষার প্রহর গুনছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিষাদের কালো মেঘে ঢাকা এই সফরে নেই লাল গালিচা সম্বর্ধনার কোনো আয়োজন, থাকছে না জাঁকজমকপূর্ণ কোনো আনুষ্ঠানিকতাও। নেতার আগমনে জেলা বিএনপি কার্যালয়ে চলছে ঘষা-মাজা। সংস্কার করা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সংরক্ষিত কক্ষটি। প্রস্তুতি নিতে বৈঠকেও বসেছিলেন স্থানীয় নেতারা। আমাদের নেতা তারেক রহমান যখন বগুড়ায় আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। ৪২ বছর আগে মা বেগম খালেদা জিয়ার হাত ধরে ১৯৮৪ সালের ৫ই ফেব্রুয়ারি প্রথমবার বগুড়া এসেছিলেন তারেক রহমান, সঙ্গে ছোট ভাই আরাফাত রহমান কোকো। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর পিতৃভূমি সফরকালেও তার সঙ্গী ছিলেন প্রিয় ছোট ভাই। কিন্তু সেই সোনালী অতীতের রাঙ্গা পথে এবার নেমেছে বিষাদের ছায়া। সঙ্গে নেই মা, নেই ছোট ভাইও। দুজনের কেউ জীবিত নেই, চলে গেছেন পরপারে। নিঃসঙ্গতা, একাকিত্ব আর শোককে সঙ্গী করে প্রিয়জন হারানোর নিদারুণ এক হাহাকার নিয়ে এবার তাকে একাই আসতে হচ্ছে নিজ ভূমে। 111 নামে পরিচিতি পাওয়া সেই ১১ই জানুয়ারিতেই তারেক রহমান বগুড়ায় আসছেন। ২০০৭ সালের যে দিনটিতে জিয়া পরিবারের উপর মহা দুর্যোগ নেমে এসেছিল, তার ১৯ বছর পূর্তির দিনেই কাকতালীয়ভাবে বগুড়ায় ফিরছেন তারেক রহমান। পিতৃভূমিতে তার এই ফিরে আসার খবরে উচ্ছ্বসিত পূর্বপুরুষদের গ্রাম বাগবাড়ির বাসিন্দারা। তারেক রহমান আমাদের গ্রামের ছেলে, উনি আসতেছে, আমরা খুব খুশি। গ্রামবাসীর পক্ষ থেকে দলীয় কর্মসূচি হবে। এতদিন দেখতে পারিনি তাকে, এখন আমরা নিজের স্ব ইচ্ছা চোখে দেখতে পারতেছি। এর জন্য আমরা আনন্দ উচ্ছ্বাস করবো আর কি, ইনশাআল্লাহ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বগুড়া শুধু তারেক রহমানের পৈতৃক ভিটাই নয়, তার রাজনীতির আতুর ঘরও। বগুড়ার প্রতি তার আবেগ ও ভালোবাসার কারণেই রাজস্বিক প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথম সফরে বগুড়াকেই বেছে নিয়েছেন তিনি। বগুড়াবাসী ওনার জন্য অ্যাকচুয়ালি বলা চলে বিগত 17-18 বছর ধরেই অধীরা করে চেয়ে আছেন। ইনশাআল্লাহ এসে যাচ্ছে আগামী 11 তারিখে।
এটা বগুড়াবাসী আসলে অধীর করে চেয়ে আছেন যে উনি ওনাকে গ্রহণ করার জন্য। স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে আশপাশের জেলাগুলো থেকেও কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। রবিবার বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার আয়োজনে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, 19 বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তাকে বরণে সেখানকার প্রস্তুতি, মানুষের উচ্ছ্বাস, প্রত্যাশার কথা জানাবেন। আর সাথী, আপনাকে ধন্যবাদ। আপনি খবরে যেমনটা বলছিলেন, বগুড়ার মানুষ খুবই উচ্ছ্বসিত। তারেক রহমান আসছেন দীর্ঘ 19 বছর পর। আপনি জানেন যে বগুড়া বিএনপির ঘাঁটি এবং বগুড়ার উন্নয়নের পিছনে জিয়া পরিবারের একটা ভূমিকা রয়েছে। সেই কারণে জিয়া পরিবারের প্রতি বগুড়া মানুষের কৃতজ্ঞতা বোধও রয়েছে। তো এর আগে তারেক রহমান কিন্তু যতবার এসেছেন, কখনো ছোট ভাইকে সঙ্গে এসেছেন, কখনো তার মায়ের সঙ্গে এসেছেন। এইবারই প্রথম কিন্তু তিনি একা আসছেন। তো এইটা বগুড়াবাসীর কাছে একটা শোকের একটা বিষয় যে তিনি একা আসছেন। তো এইটা নিয়ে আমি বগুড়াবাসী বিভিন্ন শ্রেণী পেশার সাথে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আপনি যদি বলতেন যে তারেক রহমানের এই সফরটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা বগুড়ার মানুষ হিসেবে অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল চিত্তে বলতে চাই যে বগুড়া জাতীয়তাবাদের এবং ইসলামী মূল্যবোধের একটি পূর্ণভূমি। এই ভূমিতে তার পৈতৃক নিবাসে তারেক রহমান পা রাখবেন, এটা অত্যন্ত আনন্দের। বগুড়ার সমগ্র বগুড়াবাসী এবং আশপাশের জেলার মানুষ আজকে আনন্দিত, কারণ দীর্ঘ 1.5 যুগ পরে তারেক রহমান বাংলার জমিনে পা রেখেছেন। একটি যখন বাংলার রাজনীতির আকাশে যখন কালো মেঘ ঘনীভূত হয়েছিল, ঠিক একটি উদীয়মান সূর্যের মতো উনি এখানে প্রত্যার্পণ করেছেন। আমি তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। কারণ এই বগুড়া, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাগুলো ছিল অত্যন্ত সরু। যানজট নিরসনে তার নিজস্ব উদ্যোগে উনি রাস্তাগুলো প্রশস্ত করেছেন। বগুড়ার মেডিকেল কলেজ আমরা চিকিৎসার জন্য খুব কষ্ট করতে হতো। বগুড়ার মানুষ শুধু নয়, ময়মনসিংহ থেকেও মানুষ আসে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজকে সেবা নেওয়ার জন্য, এই চিকিৎসা সেবার জন্য বগুড়া মেডিকেল কলেজে আসে। এটা আমাদের জন্য সৌভাগ্য। বিএ মডেল স্কুল, একটি নামকরা স্কুল, যেখানে যেটা সম্পূর্ণ তারেক রহমানের কৃতিত্ব, উনি নিজে করেছেন। এটা উদ্যোগ নিয়ে অন্য জেলায় যেত, কিন্তু এখানে করেছেন, উনি নিজের পৈতৃক ভূমিতে করেছেন। আমরা বগুড়াবাসী কৃতিত্ব আজকে দীর্ঘ সময় বগুড়া বঞ্চিত, বগুড়া অবহেলিত। এই অবহেলা এবং বঞ্চনা থেকে বগুড়ার মানুষ মনে করেন যে তারেক রহমান তার পিতৃভূমির এইবার সেই বঞ্চনা থেকে মুক্তি দেবেন, তার নেতৃত্বে আমরা মুক্তি পাবো, এটা আমরা আশা প্রকাশ করি। তবে আরও বলতে হয় যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 আপনি শুনছিলেন যে মানুষের আবেগ। আমরা আরেকজনের কাছে শুনবো যে তারেক রহমান বগুড়া আসছেন, ওনার শাহ সুলতান মাজার জিয়ারত করার কথা রয়েছেন, সেই বিষয়টি যদি বলতেন। তারেক রহমান দীর্ঘ 19 বছর পর আমাদের বগুড়ার, উনি কৃতি সন্তান হিসেবে আমাদের এই বগুড়াতে পদার্পণ করছেন। আমরা অধীর আগ্রহে তার এই বগুড়া আগমন উপলক্ষে আমরা ধৈর্য ধারণ করেছিলাম। উনি আসছেন, আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত, আনন্দিত এবং গৌরব বোধ করছি। এবং আমাদের এই বগুড়াতে উনি আসবেন, উনি আমাদের যে দীর্ঘ এই 17 বছর ধরে ওনার পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, সেই জন্য আমাদের বগুড়াবাসী সবাই সমবেথিত হয়ে আছেন এবং তার অপেক্ষায় বগুড়াবাসী অপেক্ষা করছেন। এবং আমরা আরও জানতে পারছি উনি আমাদের এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় সাধক মহাস্থানের হযরত শাহ সুলতান রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন। সেইখানে লক্ষাধিক মানুষ তার সঙ্গে এই জিয়ারতে বা দোয়া খায়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সাথী, আপনি শুনছিলেন যে বগুড়ার মানুষ কিভাবে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। জেলা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন যে শুধু বগুড়া নয়, তারেক রহমান যেদিন আসবেন, বগুড়া আশেপাশে যেসব জেলা রয়েছে, জয়পুরহাট, নওগাঁ, এদিকে সিরাজগঞ্জ, গাইবান্ধা, লক্ষ লক্ষ মানুষ সেদিন বগুড়ায় আসবে এবং বগুড়া একটা জনসমুদ্রে পরিণত হবে। সাথী, ধন্যবাদ মোহন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহল দখল ঘিরে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিল মাকসা জলমহল থেকে মাছ বহনকারী একটি ট্রলার আটককে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জন আহত হন। তাদের প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহীন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইদ আহমদ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশ। 2011 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। গুলি করে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারের বেড়ার সাথে। সীমান্তে ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যার 15 বছর আজ। যদিও আজও ফেলানী হত্যার বিচার পায়নি পরিবার। ভারতীয় কর্তৃপক্ষ বিচারের নামে করেছে কেবল প্রহসন। জীবন সায়নে এসে এক সন্তান হারা পিতার আকুতি কেবল মৃত্যুর আগে মেয়ের হত্যাকারীর বিচার দেখে যাওয়া। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সাথে দেশে ফিরছিল 14 বছরের কিশোরী ফেলানী খাতুন। বাংলাদেশের প্রবেশের ঠিক আগে তাদের উপর গুলি চালায় বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অমিয় ঘোষের ছোড়া বুলেট এসে লাগে ফেলানীর গায়ে, লুটিয়ে পড়ে মাটিতে। কিন্তু নির্মমতার এখানেই শেষ হয়নি। কাঁটাতারের বেড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় ফেলানীর মরদেহ। সেই ছবি প্রকাশ হলে নড়ে ওঠে বিশ্ববিবেক, বয়ে যায় সমালোচনার ঝড়। এমন নৃশংস আচরণে তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশের মানুষ। এই ন্যায্য বিচারটা হইলেও বা আমরাও তখন আর আতঙ্কিত থাকবো না। এরকম সীমান্তে একটা মানুষকে মেরে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখা খুবই অমানবিক। আমার বোনকে যে মেরে ফেলা হয়েছে, এখন আমার বোনের বিচার পাই নাই। আমার বোনের জন্য বিচার চাই। মানবাধিকার সংস্থাগুলির সমালোচনার মুখে অমিয় ঘোষকে বিএসএফের বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা হয়। তবে বিচারের নামে যা হয়েছে তা প্রহসনের সমতুল্য। 2 দফায় খালাস পান ফেলানীর হত্যাকারী। পরে 2015 সালে ফেলানীর বাবা ভারতীয় মানবাধিকার সংগঠনের সহায়তায় উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করলেও আজ হয়নি শুনানি। বিগত সরকার বারবার আশা দিয়েও বিচার করেনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের প্রত্যাশা ফেলানীর বাবা মায়ের। এই আগে যে শেখ হাসিনা ছিল, উনি তো অনেক কিছু আশা দিছে, কিন্তু বাস্তবতা কিছুই করে নাই। আমার ফেলানীর বিচারের আশা করে এখনো আছি। আমার ফেলানীর বিচারটা যদি হয়, তাহলে হয়তো সীমান্ত আর গুলি হবে না। 15 বছর ধরে সুপ্রিম কোর্টের বিচারটা ঝুলে আছে, যাতে ঝুলে না থাকে। যে সরকারে আসুক বর্তমানে, তার কাছে দাবি আমার এটাই, ফেলানীর বিচারটা আগে। আমি বাইরে থাকতাম, ফেলানীর বিচারটা দেখতে চাই। এ হত্যার বিচার না হওয়ার পেছনে ভারতের আন্তরিকতার অভাব দেখছেন আইনজীবীরা। এই অপরাধটিকে যদি ভারত সরকার আন্তরিকতার সাথে ন্যায় বিচারের দৃষ্টিতে যদি তারা এটা বিচার করত, তাহলে আমি বিশ্বাস করি তারও মৃত্যুদণ্ড হতো এবং কার্যকর হতো। কিন্তু ভারত সরকার সেটা না করে একটি নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছে। ফেলানীর প্রতি ভারতীয় নৃশংসতার স্মরণে সম্প্রতি গুলশানের কূটনৈতিক পাড়ায় একটি সড়কের নামকরণ হয়েছে ফেলানী অ্যাভিনিউ। তবে এখনো বিচারের অপেক্ষায় গোটা দেশ। ডিবিসি নিউজ ডেস্ক। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে নওগাঁয়, বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় 6.9 ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি ও রাজশাহীতে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পৌষের শেষ ভাগে এসে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির মতো ঝরছে কুয়াশার ফোঁটা, সাথে হিমেল হাওয়ায় কার্যত স্থবির জীবনযাত্রা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন। বেশিরভাগ এলাকাতেই দিনভর দেখা মিলছে না সূর্যের। দিনেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, তবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা মিলছে না, এমন অভিযোগও আসছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। শীত জেঁকে বসেছে প্রকৃতিতে। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের আরও খবর জানবো বরিশাল ও রাজশাহীর প্রতিনিধির কাছ থেকে। প্রথমে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সৌরভ হাবিব। সৌরভ, গতকাল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল রাজশাহীতে। আজ শীত কেমন অনুভূত হচ্ছে? শীতের প্রভাব সব ক্ষেত্রে পড়লেও ছিন্নমূল ও যারা কাজে যাচ্ছেন তাদের দুর্ভোগের চিত্র আপনার চোখে কেমন পড়ছে, সব মিলে জানাবেন।
সাথে আপনাকে জানিয়ে রাখছি যে জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু প্রতি বছরই রাজশাহীতে প্রচন্ড শীত পড়ে এবং এই শীতের মাত্রা 4-5 থেকে শুরু করে 10-এর নিচে থাকে এবং জানিয়ে রাখছি যে আজকের যে তাপমাত্রা এটি কিন্তু গতকাল যেমন 7 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকের তাপমাত্রা রেকর্ড হয়েছে সকাল 6টায় 8 ডিগ্রি সেলসিয়াস। এবং রাজশাহী অঞ্চলের কথা যদি বলি, নওগাঁয় আজকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এবং জানিয়ে রাখছি যে আজকের যে তাপমাত্রা কিন্তু অনেক কমে গেছে, তবে সকালেই কিন্তু আজকে সূর্যের দেখা মিলেছে, যে কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা আসলে অনেক বেশি। তারপরে রোদের কারণে কিছুটা মানুষ ভালো আছে, কিছুটা মানুষ চলাফেরা করার মতো অবস্থা পেয়েছে। এবং জানিয়ে রাখছি যে এই যে শীতের তাপমাত্রা এটি কিন্তু আগামীতেও এ ধরনেরই থাকবে। সকালে বিশেষ করে এই তাপমাত্রাটি নিচের দিকেই থাকে এবং বেলা যদি রোদ উঠে তাহলে কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়ে। গতকাল যেমন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবেই যে আজকে যেহেতু রোদ আসছে এই কারণে হয়তো কিছুটা তাপমাত্রা বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচলের হয়তো কিছুটা সুবিধা পাবে মানুষ। আমরা একটু মানুষজনের সাথে কথা বলবো। এবার শীত কেমন অনুভব হচ্ছে? শীত অনেক, এখন মানে এই শীতে থাকাই যাচ্ছে না। এখন শীতের অবস্থা খুব খারাপ। কেমন শীতের তীব্রতা? হেভি, ঠান্ডা প্রচুর পড়ছে আর কি, ভালো ঠান্ডা। অন্যান্য বছরে কি এমনই পড়ে? এরকমই প্রত্যেক বছরের তুল্য, এরকমই একই সমান। এই যে শীতের তাপমাত্রা কমে যাচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষের চলাফেরায় একটা দুর্ভোগ দেখা দিয়েছে। প্রতিদিনই কিন্তু মানুষজন সকালে বের হতে পারে না এবং এই শীতজনিত বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু অসুস্থতা বাড়ছে, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং সর্দি কাশির আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের কিন্তু প্রচন্ড দুর্ভোগ। তারা কিন্তু এই শীতের সকালেই কিন্তু তাদেরকে যারা দিনমজুর তাদেরকে কিন্তু মানুষের জমিতে কাজ করতে যেতে হয় বা কামলা খাটতে যেতে হয়। এই জন্য কিন্তু তাদেরকে এই শীতের কারণে অনেকেই যেমন ঘরে বসে থাকার সুযোগ পায়, তারা কিন্তু সেই সুযোগটি পায় না, যে কারণে তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হয় এবং দুর্ভোগ হয়। এছাড়া যারা ছিন্নমূল মানুষ তারা কিন্তু এই শীতের রাতে বা শীতের সকালেই কিন্তু তাদেরকে বাইরে অবস্থান করতে হয়, যে কারণে কিন্তু মানুষের যে কষ্ট এটি কিন্তু কমছে না। আমরা একটু কথা বলি, এই যে শীত, এবার শীত কেমন অনুভব হচ্ছে? যাত্রীদের কম কিনা এবার? জি, এই 2-3 দিন হলে তো খুব শীত পড়ছে। ধন্যবাদ। শুনছিলেন সাথী যে রাজশাহীর মানুষ কিন্তু বলছিল যে শীতের কারণে যে মানুষের দুর্ভোগ হচ্ছে এবং প্রচন্ড কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন। সাথী, ধন্যবাদ সৌরভ। রাজশাহী সহকর্মী সৌরভ হাবিবের কাছ থেকে জানছিলাম শীতে সেখানকার মানুষের দুর্ভোগের কথা। এবার বরিশালের খবর জানবো সহকর্মী জিয়াদ মাহমুদের কাছে। জিয়াদ, আজকের আবহাওয়া কেমন? শীতের প্রকোপ কতটা প্রভাব ফেলেছে বরিশালবাসীর মাঝে, আর কোন শ্রেণী পেশার মানুষের মাঝে ভোগান্তি বেশি আপনার চোখে পড়ছে জানাবেন। সাথে উত্তরের শীত ঝেঁকে বসেছে দক্ষিণের প্রকৃতিতেও। আমরা কয়েকদিন ধরে দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা পারদ স্কেলের 9 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে। আজকে সকালেও আমরা দেখেছি যে 8টায় বরিশালে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এই যে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীত অনুভূত বেশি হচ্ছে। কারণ হিসেবে যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যদি 10 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় তাহলে কিন্তু শীত বা অন্য ক্ষেত্রে কিন্তু গরম বেশি অনুভূত হয় এবং সেটি হয়েছে। আমরা দেখেছি যে শীত বেশি অনুভূত হচ্ছে এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা বিপাকে পড়ছেন। আর আরও একটি বিষয় যে বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন, বিশেষ করে লা নিনার একটা প্রভাব পড়ছে এই মুহূর্তে, যা সত্য ডেকে আনছে এই দেশে, যার খেসারত দিচ্ছে মূলত সাধারণ মানুষ। আমাদের যদিও জলবায়ু পরিবর্তন আমাদের দায় অতি নগণ্য, তারপরেও কিন্তু এখানের যারা সাধারণ মানুষ তাদেরকেই মূল খেসারত দিতে হচ্ছে। এখানেও আমরা দেখেছি যে এখানে যারা ভ্যান চালক, রিক্সা চালক রয়েছেন বা একেবারে এখানে দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একবারে গুটিসুটি হয়ে একজন নারী বৃদ্ধা শুয়ে আছেন। অন্যদিকে আমরা যদি জানাই যে রিক্সাওয়ালা থেকে ভ্যানওয়ালা কিংবা দিনমজুর, তাদেরও কিন্তু
একটা মানবিক জীবনযাপন করতে হচ্ছে এই শীতের সময়ে। আমি আপনাকে যদি বলি যে তাদের শুধুমাত্র মানবিক জীবনযাপনই নয়, তাদের যে আয়, সেই আয়েও কিন্তু একটা প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে। কর্মঘণ্টা কমেছে। যেখানে আমি রিকশাওয়ালাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেখানে আগে তারা 6টার দিকে কাজে নামতে পারতেন, সেখানে এখন তারা 9টা পর্যন্ত তাদের বসে থাকতে হচ্ছে, এবং এই 3 ঘন্টায় তাদের প্রায় 300 টাকার পর্যন্ত তাদের আয় কমেছে। মানে প্রত্যাহিক জীবনযাপনে যে আয়, সেই আয়েও একটা ভাটা নেমেছে, এবং এখন পর্যন্ত তারা সরকার থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে আমাকে জানিয়েছেন। আর এখানে যারা দিনমজুর রয়েছেন, তারা অনেকে বলছেন যে তারা কাজই পাচ্ছেন না, এই শীতের সময়টা তারা কাজই পাচ্ছেন না। এখানে একজন রিকশাওয়ালা আছে, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, না, আমরা কোনো সাহায্য পাইনি। এদিকে যে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ মানুষদের, যারা নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, তারা এগিয়ে এসেছেন আপনাদের? না, 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 না। একেবারে অসহায় অবস্থায় তারা কিন্তু দিন কাটাচ্ছেন। আরও একটি বিষয় আপনাকে দেখাই, যদি এখানে একেবারে গুটিসুটি হয়ে বেশ কিছু মানুষ শুয়ে রয়েছেন শীতের মধ্যে, এখন পর্যন্ত তারা উঠতেই পারেনি। যেটি আমি আগেও বলেছি যে দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না অনেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা শুয়ে আছেন একেবারে মানবেতর জীবনযাপন করছেন, অনেকজন রয়েছেন তারা কাজ না পেয়ে এখানে কিন্তু শীতের কারণে এখানে তারা সময় অতিবাহিত করছেন, ঘুমোচ্ছেন এখনও। মানে তাদের যে কর্মঘণ্টা, যে বিষয়টি আগেও বলেছি, সেই কর্মঘণ্টাও অনেকটা কমেছে, এবং একই সাথে আয়ও ভাটা পড়েছে। পাশাপাশি সাধারণ মানুষদের উপর থেকে এই শীতের কারণে কিন্তু নানাবিধ রোগ ব্যাধি তারা ভুগছেন, রোগ ব্যাধিতে, এবং তারা বলছেন যে তাদের এই যে আয় কমেছে সে কারণে তারা চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না। এই ধরনের সমস্যার মধ্যে দক্ষিণাঞ্চলবাসী পড়েছেন। এই বছরই আমরা দেখেছি শুরু থেকেই, জানুয়ারির শুরু থেকেই যে শীতের তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে, এবং আবহাওয়া অফিস বলছেন যে এই মাস জুড়েই শীত এবং কুয়াশা তীব্রতা কিন্তু বাড়তি থাকবে। পাশাপাশি আরও একটি বিষয় যে এখানে শ্রমিক তো রয়েছে, শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একটা আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও বলছেন যে সকালে উঠে তারা স্কুল বা ক্লাসে যেতে তাদের কষ্ট হচ্ছে, এটিও বলেছেন। এবং শীত কাটানোর জন্য যে তাদের পোশাক আশাক, সাধারণ মানুষদের কথা যদি বলি, যে গরম পোশাক, সেটি কিন্তু সংকট রয়েছে, এবং সাধারণ মানুষ আশা করছেন যে যদি সরকার থেকে তাদের গরম পোশাক বিতরণ করা হয় তাহলে শীত নিবারণের ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে বলে তারা আশা করছেন। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়াদ। শীতের হাওয়ায় খাগড়াছড়ি শহরের অলিতে গলিতে ঘুরছে পিঠাপুলির মন মাতানো ঘ্রাণ। ভাপা, চিতই, পাটিসাপটার পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের মন কেড়েছে বিন্নি চালের ঐতিহ্যবাহী ছেসমা পিঠা। সংসারের কাজের ফাঁকে খণ্ডকালীন এই কাজে বাড়তি আয় করছেন মারমা নারীরা। পার্বত্য জেলা খাগড়াছড়ি সবসময়ই কম বেশি ভিড় লেগে থাকে পর্যটকের। আর শীতের আগমনের সাথে সাথে হরেক রকমের পিঠা পায়েসের পাশাপাশি ভিন্ন ধরনের মাত্রা যোগ করেছে মারমাদের ঐতিহ্যবাহী কিছু পিঠা। পাহাড় ছাড়িয়ে সমতলের পিঠাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ছেসমা পিঠা। পাহাড়ের আদিবাসীরা মাতৃপ্রধান সমাজের অধীন, তাই নারীরা সংসারের কাজ ছাড়াও আয়ের উৎস হিসেবে বেছে নেন নানা পেশা, যার মধ্যে মারমা সম্প্রদায়ের নারী ও কিশোরীরা সংসারের বাড়তি আয়ের যোগান দিতে পিঠা বিক্রি সহ নানা কাজ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য শীতের পিঠা তৈরি ও বিক্রি। শুধু ছেসমা পিঠাই নয়, মারমাদের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে কেংদুমু, উফরিমু সহ নানান পিঠা রয়েছে। পাহাড়ে আসা পর্যটকরা রাস্তার ধারে বা পর্যটন কেন্দ্রে সেই পিঠার স্বাদ ও ঘ্রাণ নিচ্ছেন প্রাণভরে। মারমা পিঠা, পাটিসাপ, বিন্নি চালের ছেসমামু বানায় আর ফিমু বানায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে পিকনিক হবে, তখন মানুষ থাকবে, তখন আমরা বেচা কিনা ভালো হবে আর কি। বাঁশের পিঠা, তারপরে ওই কলার পাতা, সেটা বানাই রে। পাহাড়িদের পিঠা তৈরিতে আছে নিজস্ব কৌশল, আর নিপুণ যত্ন দিয়ে তৈরি করায় এর স্বাদও হয় অনন্য। আর তুলনামূলক দাম কম হওয়ায় পর্যটকরা ভিড় করেন পিঠা খেতে। এটি আসলেই মানে অন্যরকম স্বাদের একটি পিঠা, এবং এই মারমা পিঠা আমি বলবো যারা দিনাজপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা আসবে অবশ্যই যেন তারা স্বাদ গ্রহণ করে। খাগড়াছড়ির যে পিঠা, এই পিঠা অনেক টেস্টি। যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা বিন্নি ধানের চালের তৈরি। এই পিঠাটা খুবই অসাধারণ। এগুলো বানিয়েছে পাহাড়িরা, ওদের নিজ হাতে বানিয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ভিতরে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পিঠা বিক্রি করে থাকেন মারমা নারীরা। প্রতিদিন ৭০০ থেকে ১,০০০ টাকা আয় হয় এক একজনের। স্বাদে অনন্য এই পিঠার ঘ্রাণ ছড়িয়ে পড়বে সারা দেশে, এমন প্রত্যাশা পাহাড়ি নারীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কয়েক দশক ধরে পানি প্রবাহ বন্ধ থাকায় টাঙ্গাইলের কালীহাতির খিলগাতিতে গড়ে উঠেছে মহল্লা আধা পাকা সড়ক। এখানে সেতু নির্মাণের কোনো বাস্তব ভিত্তি নেই, তবু সড়ক কেটে ৯ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। স্থানীয়রা বলছেন, অহেতুক উন্নয়নের নামে লুটপাট। যদিও সড়ক বিভাগের দাবি, সেতুর কাজ শেষে পানি প্রবাহ সচল করতে উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা। একপাশে বসতবাড়ি, ইটের সোলিং করা সরকারি সড়ক, অন্য পাশে বিল। টাঙ্গাইলের কালীহাতির খিলগাতির এই অংশে বহু বছর পানি প্রবাহ হয়নি, ভবিষ্যতেও সেই সুযোগ নেই। এক কথায় এখানে সেতু নির্মাণের কোনো বাস্তবতাই নেই, তবু আধা পাকা সড়ক কেটে নির্মাণ করা হচ্ছে সেতু। ৩৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে সরকারের ব্যয় ৯ কোটি ১০ লাখ টাকা। স্থানীয়রা বলছেন, দুই পাশে পানি প্রবাহের সুযোগ নেই জেনেও সরকারি অর্থ অপচয় আর লুটপাটের জন্যই অহেতুক সেতু নির্মাণ করছে সড়ক কর্তৃপক্ষ। দুই পাশে দেখেন, এখানেও বাড়ি, এখানে হলো আপনার এই যে একটা ছোট রাস্তা আছে। এখানে ব্রিজে কোনো প্রয়োজন নাই, সরকারের টাকা লুটপাট করার জন্য তো এটা হচ্ছে। পানি কোনো দিকে ডাইনে বাই কোথাও জৈমেও নাই যে এই ব্রিজটা বাইরে হবে। কর্তৃপক্ষ যারা আছে তাদের এখানে সশরীরে পর্যবেক্ষণ করে দেখা উচিত ছিল, বা এখনো সময় আছে। স্থানীয়দের বক্তব্য মানতে নারাজ সড়ক ও জনপথ বিভাগ। তাদের দাবি, বেইলি ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে নতুন সেতু, আর সেতু নির্মাণ হলেই পানি প্রবাহের জন্য অপসারণ করা হবে অবৈধ স্থাপনা। যখন ব্রিজের কাজ শেষ হবে, ওখানে আমাদের জায়গার মধ্যে ঘর আছে, তো আমরা ভাঙছি কিছু, আরো ভাঙবো, ভাঙে আর কিছু মাটি আমরাও ফেলছি, এগুলো আমরা সরাই দিব, দিলেই দেখবেন একটা ক্যানেল বেরিয়ে যাবে। এরই মধ্যে সেতুর 25% নির্মাণ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড। 2026 সালের ফেব্রুয়ারিতে সেতুটি সড়ক বিভাগকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নীলফামারীর ডোমা ডিমলা সড়ক সংস্কার প্রকল্পের মাত্র ৩৫% কাজ শেষ করে পালিয়েছে ঠিকাদার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় ভাঙাচোরা সড়ক, খানাখন্দ আর ধুলায় দুর্ভোগে চলাচলকারী ও যান চালকরা। যদিও কর্তৃপক্ষ বলছে, ঠিকাদার না থাকায় নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, দ্রুত এর সমাধান হবে। নীলফামারীর ডোমার থেকে ডিমলা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রায় ১৮ কোটি টাকার প্রকল্পের এই কাজ মাত্র ৩৫% করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন ও মোজাহার এন্টারপ্রাইজ। এমন পরিস্থিতিতে ভাঙাচোরা সড়ক, বড় বড় খানাখন্দ আর ধুলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। চলাচলের অনুপযোগী হয়ে গেছে, আমরা কেউ কোনো অবস্থাতেই চলতে পারি না, খুব ভাঙাচোরা অবস্থায় অ্যাক্সিডেন্ট দ্রুত হচ্ছে, প্রতিদিনই দুর্ঘটনা হয়। এই ধুলা মানুষের মুখে কান্নার পরিযুক্ত ব্যবহার করতে হয়, তাহলে সমস্যা হয়, রোগ ব্যাধি হয়। এই জন্য আমার মনে হয় রাস্তা যত দ্রুত হয় তত জনগণ উপকৃত হবে সবাই। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বেড়েছে যাতায়াতের খরচ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি চালকদের। এই কন্ডিশনের রাস্তায় চলাচলের সম্পূর্ণ আমাদের জন্য কষ্ট। এই রাস্তায় চলাচল করলেই আমরা দেখি পরের দিন আমাদের ওয়ার্কশপে গাড়ি ঢুকাতে হয়। ডেলিভারি রুগী নিয়ে যেতে পারি না, অনেক রাস্তায় ঘুরে যেতে হয়, অটোর অনেক সমস্যা, ভাঙি যাচ্ছে, বেয়ারিং যাচ্ছে। এলজিইডি বলছে, ঠিকাদার পালিয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। সড়ক সংস্কারের জন্য নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, দ্রুতই এর সমাধান হবে। কাজটা সে 35% মতো কাজ করছে, করার পরে কাজটা সে ফেলে চলে যায়। তো পরবর্তীতে আমরা তার আইন বিধি মোতাবেক তার কাজটা বাতিল করি। ইন দ্য মিন টাইম আমরা এটা পুনর্দরপত্র আহ্বান করে প্রক্রিয়া করছি এবং অলরেডি টেন্ডার নোটিশ হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ ও পথচারীদের ভোগান্তি কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।